This is our first live class. After completing this class, I'll provide you recorded class as well as PDF file. So here you can see practical use of modal and semi-modal auxiliary verb. আপনার মনে রাখবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্ব অনেক বড় একটা জায়গা নিয়ে আছে। ইংলিশে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে গেলে বা ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হয়। আমরা প্রত্যেকেই জানি বা মনে করি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে টেন্স শেখা দরকার, যেটা আমি গত ক্লাসে বলছিলাম। ইউ অল নো দ্যাট ইটস আ কম্পালসারি টপিক, বাট টেন্স দিয়ে মনের সমস্ত ভাব বা সেন্স প্রকাশ করা যায় না, এক্সপ্রেস করা যায় না। টেন্সের স্ট্রাকচার কয়টি? ইংলিশ ল্যাঙ্গুয়েজে জাস্ট তিনটি টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রত্যেকটি টেন্সের আবার চারটা করে পার্ট আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল টেন্সের স্ট্রাকচার আছে তিনে চারে 12টা টেন্সের স্ট্রাকচার। মানে কি? একটা পার্টিকুলার ভার্বকে আপনি 12 ভাবে 12 দিকে 12টা টাইমে নিতে পারবেন বা বলতে পারবেন যদি টেন্স সম্পর্কে কনসেপ্ট থাকে, তার বেশি নয়। কিন্তু যদি আপনি মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখেন, তাহলে আপনার এই মনের কথাটাকে আরো ব্রড করতে পারবেন, ইন ডিটেইলসে যে কোনো কিছু লিখতে বা বলতে পারবেন। টেন্স দিয়ে সবকিছু প্রকাশ করা যায় না বলেই আমরা মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার শিখি। এটা আমি গত ক্লাসেও ক্লিয়ার করেছিলাম। তো দেখেন এখানে কি বলছে। Modals are auxiliary verbs. They are used with main verb to give additional meaning to the main verb. অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে হেল্পিং বা অক্সিলারি ভার্ব দুই ভাবে হয়। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, যেগুলো টেন্স এর বিভিন্ন স্ট্রাকচারে বসে, আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। অর্থাৎ এই মডাল অক্সিলারি ভার্ব ডিফারেন্ট কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। মেইনলি modal auxiliary verb provides ability, probability, possibility, obligation, request, permission, suggestion in the sentences. এই অধ্যায়ে মডেলগুলোর নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে, তবে মডেলের পর ভার্ব সর্বদাই বেস ফর্মে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা আমরা যেটা নিয়ে সব থেকে বেশি কনফিউশন ফেস করি, গত ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের টেন্স মানে কি? টেন্স মানে ভার্বের ফর্মের চেঞ্জ, যেটাকে বলে কনজুগেশন অফ ভার্ব বা ফর্মস অফ ভার্ব। ভার্বের প্রেজেন্ট ফর্ম কি, পাস্ট ফর্ম কি, পাস্ট পার্টিসিপল ফর্ম কি, এটা আমাদের জানতে হয়। কিন্তু এই জায়গাটাতে যখন আপনি মডেল ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখবেন, তখন মেইন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না। মেইন ভার্বের সাথে কখনো এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো বসানোর প্রয়োজন হয় না। মেইন ভার্বটা একদম বেস ফর্ম বা রুট ফর্মে থাকে। সো মেজর মডেল আর, এখানে মডেল ভার্ব একটা মেজর রোল প্লে করে। মডেলগুলো আপনাকে চিনতে হবে, তার অর্থ আগে জানতে হবে। ক্যান, খুড, মে, মাইট, শ্যাল অর উইল, উড, ইউজ টু, শুড, ought to, must, need to, dare to, উড বেটার অর রাদার। দেখেন উড অতীত অভ্যাস অর্থে বসে। ইউজ টু, যেমন আমি যদি বলি যে আমি শৈশবে নদীতে সাঁতার কাটতাম, এই যে কাটতাম, অতীতে কোনো একটা কাজ হতো বা চলতো, আমার অভ্যাসগত কাজ, এটা আমি জাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বলতে পারবো না। এই জন্য আমাকে এখানে এই উড অথবা ইউজ টু ভার্বের ব্যবহার করে বলতে হবে। আই ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন মাই চাইল্ডহুড। সো এইভাবে দেখেন শুড এবং আউট টু দুটো ভার্বের অর্থই উচিত, বাট দ্যার ইজ আ ডিফারেন্স। পার্থক্যটা হচ্ছে শুড ইন জেনারেলি কোনো কিছু করা উচিত এই অর্থে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আই শুড রিড আ বুক, আই শুড প্লে ফুটবল, আই শুড গো টু দ্য মার্কেট অ্যাজ ইউজুয়াল। আর আউট টু হচ্ছে ফর্মালি কোনো কিছু করা উচিত, পলাইটলি কোনো কিছু করা উচিত, এমন কোনো কাজ যেটা করা আপনার দায়িত্ব বা কর্তব্যের ভিতরে পড়ে, ইওর ডিউটি আর রেসপন্সিবিলিটি। ফর এক্সাম্পল, আই আউট টু অবেই মাই প্যারেন্টস, আমার পিতামাতাকে মান্য করা উচিত, মেনে চলা উচিত। আই আউট টু সার্ভ মাই কান্ট্রি, আমার দেশের সেবা করা উচিত। আই মিন ইনস্টেড অফ শুড, ইফ ইউ ইউজ হেয়ার আউট টু, দ্যাট উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট অর পারফেক্ট। এই ধরনের কিছু ছোট পার্থক্য আছে যেটা আমরা ডিটেলসে দেখব। মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু সাহস করা, উড বেটার অর রাদার বরং, উচিত বা ভালোই, এই অর্থগুলো দেয়। এইখানে আপনারা গত ক্লাসে আমি যেভাবে দেখিয়েছিলাম যে টেন্স দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, এখানে মডাল ভার্বের অর্থ যদি আপনার জানা থাকে, তাহলে সেন্টেন্স তৈরি করা খুব সহজ হবে। টেন্সের স্ট্রাকচারে আমি আবারও বলছি, মেইন ভার্বের সাথে কখনো এস, ইএস, ডি, ইডি, আইএনজি, টিএন এগুলো মানে ভার্বের ফর্মের চেঞ্জ হয়। বাট মডাল ভার্বের একটা সুবিধা কি, মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে থাকে। দেখেন এখানে ভার্বের ফর্মের চেঞ্জ হয় না। ফর এক্সাম্পল, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম, পাস্ট অ্যাবিলিটি। আই মে স্পিক ইংলিশ, দেখেন মে মানেও পারা, ক্যান মানেও পারা। ডিফারেন্সটা হচ্ছে অ্যাবিলিটি বা সামর্থ্য অর্থে পারা বোঝাতে ক্যান ভার্বের ব্যবহার হয়,
পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে পারা বোঝাতে মেই ভার্বের ব্যবহার হয়। অর্থাৎ আমি 10 কেজি ভার বহন করতে পারি, আই ক্যান টেক 10 কেজি লোড। আমি একটানা 10 মাইল দৌড়াতে পারি, আই ক্যান রান 10 মাইলস অ্যাট এ স্ট্রেচ। অর্থাৎ আমার সামর্থ্য আছে, ক্ষমতা আছে, তাই পারি। আর সম্ভাবনা অর্থে পারা কোনটা? আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। হ্যাঁ, সো দ্যার ইজ আ পসিবিলিটি। এখানে আমি কিভাবে স্পিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারি? আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা আমার জানা আছে, আমার এটা বলার অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে। আই হ্যাভ দিস স্কিল, আমার এই স্কিলটা আছে, এজন্য আমি বলছি আই ক্যান স্পিক ইংলিশ। এখন আমি মেই ভার্বটাকে কিভাবে স্পিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারি? ফর এক্সাম্পল, আমি এখন আপনাদের সামনে কথা বলছি বা লেকচার দিচ্ছি। আমি তো আপনাদের সামনে বাংলায় লেকচার দিচ্ছি, বাংলায় কথা বলছি। এখন আমি যদি বলি যে আমি তো বাংলায় কথা বলছি, আমি কিন্তু এখন ইংলিশে কথা বলতে পারি। অর্থাৎ আমি কিন্তু এখন ইংলিশে কথা বলবো, হয়তো বলবো, বলতে পারি, বলার একটা পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে। এইখানে আমি ক্যানের পরিবর্তে মেই ভার্বের ব্যবহার করতে পারি। মে পসিবিলিটি অর্থে পারা, ক্যান অ্যাবিলিটি অর্থে পারা। নাও আই মে স্পিক ইংলিশ ইন ফ্রন্ট অফ ইউ। ইউ অল নো দ্যাট টুডে in this class I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb. There is a benefit of learning modal auxiliary verb. When you are going to make sentences using these verbs, you don't need to add s, es, d, ed, or ing with the main verb. Modal verb mainly express the ability, probability, possibility, obligation, suggestion, permission, request in the sentences. If you really want to be expert and fluent in English, you have to learn modal auxiliary verb perfectly. So that is the things. আমি বললাম যে আমি এখন ইংলিশে লেকচার দিতে পারি, দিব। এখানে আমি মেই ভার্বের ব্যবহার করতে পারি। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারতাম। পাস্ট পসিবিলিটি মাইট ভার্বটি বোঝায়। আই শ্যাল স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই শুড স্পিক ইংলিশ, আমার আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। শ্যাল অ্যান্ড উইল সেম মিনিং দেয়। সাবজেক্ট ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে শ্যালের ব্যবহারটা হয়। সেকেন্ড বা থার্ড পার্সনের সঙ্গে শ্যাল ব্যবহার করা যায় না, বাট উইলটাকে অ্যাকর্ডিং টু মডার্ন গ্রামার যে কোনো পার্সনের সঙ্গে ব্যবহার করতে পারেন। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। পার্থক্যটা হচ্ছে ইন জেনারেলি কেউ কিছু করতো, অতীতে চলতো, হতো, খেত, পাস্ট হ্যাবিট বোঝাতে উডের ব্যবহার হয়। আর ইউজ টুটাও সেম থিংস, অর্থাৎ পাস্ট হ্যাবিট বোঝাতে ব্যবহৃত হয়। বাট অতীতে কেউ কোনো কাজের প্রতি একদমই অ্যাডিক্টেড ছিল, আসক্ত ছিল, কাজটা না করে পারতো না, রেগুলার ওয়েতে সে করতে অভ্যস্ত ছিল। এটা বেশি জোরালো ভাব প্রকাশ করতে ইন্টেন্সিফায়ার যেটাকে বলা হয়, ইউজ টু এর ব্যবহারটা হয়। আউট টু উচিত, এটা ফর্মালি যেটা বললাম পলাইটলি কোনো কিছু করা উচিত, এখানে আউট টু বসে। মাস্ট অবশ্যই, নিড টু, অর্থাৎ আই আউট টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা দরকার। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস করি। ওকে, সো এখানে সেন্টেন্সগুলো দেওয়া আছে, আমি পিডিএফ ফাইল রেকর্ডেড ক্লাস প্রোভাইড করলে আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। অনেক সুন্দরভাবে দেওয়া আছে যেগুলো আমি বললাম, কারণ এটা খুবই সিম্পল থিংস। ওকে, দেখেন, হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড। মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন এভরি ডে। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন। হিমেল উড গো টু দ্য সিনেমা এট টাইমস। হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। তো এইভাবে সেন্টেন্স বা বাক্যগুলো তৈরি হয়। এখন দেখেন, আমাদের সেন্টেন্স শুধু তৈরি করলে হবে না, একটা সেন্টেন্স বা বাক্যকে কিভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হয় সেটিও আমরা দেখব। সেটি আমরা এখন কিভাবে দেখব? হেয়ার ইউ ক্যান সি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার। বোঝার চেষ্টা করেন, এই জায়গাটা আপনাকে একটু বুঝতে হবে। আমরা প্রাইমারি টেন্সের স্ট্রাকচারে দেখছি যে প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোর সাথে নট ইউজ করলে বাক্যটি নেগেটিভ হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসলে সেটা ইন্ট্রোগেটিভ হয়। এটা আমি গত ক্লাসে বলছিলাম, আমাদের 12টা টেন্সের স্ট্রাকচারের ভিতর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে 10টিতে হেল্পিং ভার্ব থাকে। জাস্ট আমি যদি নট ইউজ করি নেগেটিভ হয়ে যায়। নট সাবজেক্টের আগে আনলে, আই মিন অক্সিলারি ভার্ব, সরি, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে আহ, সেটা ইন্ট্রোগেটিভ হয়ে যায়। এইখানে এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো কি? এগুলো অক্সিলারি হেল্পিং ভার্ব, কারণ এটা অন্য একটি মেইন ভার্বের পূর্বে বসছে। এদের সাথে নট বসালেই বাক্যগুলো নেগেটিভ হয়ে যাচ্ছে। এদেরকে সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হচ্ছে। ভেরি সিম্পল। আই কান্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। আই কুডন্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম না। আই শুডন্ট স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত না। আই উডেন্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম না।
ওকে, সো এইভাবে এই সেন্টেন্সগুলো হবে। আপনারা এখানে একটু দেখেন, ইউ কান্ট ড্র আ পিকচার, ইউ কুডেন্ট ড্র আ পিকচার, ইউ শুডেন্ট ড্র আ পিকচার, ইউ উডেন্ট ড্র আ পিকচার। তুমি ছবি আঁকতে না, ইউ মাস্টন্ট, আই মিন মাস্ট নট ড্র আ পিকচার। তুমি অবশ্যই একটি ছবি আঁকবে না। আই শ্যান্ট গো টু ঢাকা, আমি ঢাকা যাব না। হি ওন্ট ডু ইট, সেটা করবে না। উই ওন্ট এগ্রি অন ইট, আমরা এটাই রাজি হব না। ওকে, সো এইভাবে এগুলো হবে। ওয়েন ইউ আর গোয়িং টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, you have to take auxiliary verb before the subject. Can I play football? আমি কি ফুটবল খেলতে পারি? Could we discuss about the matter? আমরা কি বিষয়টি আলোচনা করতে পারতাম? আমরা কি বিষয়টি আলোচনা করতে পারতাম? Here you can see. Just a minute. ওকে, দেন উড ইউ সুইম ইন দ্য রিভার? তুমি কি নদীতে সাঁতার কাটতে? মাস্ট হি ড্র আ পিকচার? সে কি একটা ছবি আঁকবে? মে শি রাইট আ লেটার? সে কি একটা চিঠি লিখতে পারে পসিবিলিটি অর্থে? শুড দে স্পিক ইংলিশ? তাদের কি ইংরেজি বলা উচিত? সো এইভাবে এই সেন্টেন্সগুলো ইন্টারোগেটিভ হয়। ওকে, এখানে দেওয়া আছে, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আমি পিডিএফ ফাইল দিলে আপনারা সেখানে পাবেন এগুলো। অনেক সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় দেওয়া আছে। তাহলে সেন্টেন্স কিভাবে তৈরি হয়, সেন্টেন্স কিভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ হয়, এই বিষয়গুলো আপনাদেরকে এখান থেকে আমি দেখালাম। এখন দেখেন, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি কি জানেন? এই যে মডাল ভার্ব গুলো দেখছেন, এই মডাল ভার্ব গুলো কোথায় গেল? এই মডাল ভার্ব গুলো অনেক বৈচিত্র্যময়। অর্থাৎ এগুলো যে একটা মাত্রই মিনিং ক্রিয়েট করে এরকম না। যেমন এই যে ক্যান পারা অর্থ, কুড পারা অতীত অর্থ, যেটা এখানে লেখা আছে, এটা মেইনলি যে অর্থটা দেয় সেটা লেখা। এই মডাল ভার্ব গুলো বিভিন্ন সেন্সে ব্যবহৃত হতে পারে। প্রত্যেকটি মডাল ভার্বের উপর আবার ডিটেইলস ক্লাস আছে, যেটি আপনাদেরকে একটু দেখতে হবে। সেটি কেমন? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এখানে একটু বোঝার চেষ্টা করেন। যেমন দেখেন, ইউজ অফ ক্যান ভার্ব, আমরা জানি ক্যান মানে পারা, বাট শুধু ক্যানের উপর এখানে আলাদা একটি ক্লাস। এটা কিভাবে হচ্ছে একটু বোঝার চেষ্টা করেন। ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। ক্যান শব্দটি বিভিন্ন জায়গায় বসে ভিন্ন অর্থ প্রদান করে। এটা কেমন? ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, যেটা অ্যাবিলিটি বোঝায়। ক্যান বি প্লাস নাউন, হতে পারে বোঝায়। ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে বোঝায়। ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকার বা মালিকানায় কোনো কিছু থাকে। ফর এক্সাম্পল, অ্যাজ ইউজুয়াল, ইন জেনারেলি আমরা ক্যান যে ব্যবহারটা করি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। দে ক্যান সিং আ সং, তারা গান গাইতে পারে। অ্যাজ ইউজুয়াল ক্যানের ব্যবহার। কিন্তু দেখেন, এই ক্যানের আরেকটি ব্যবহার হচ্ছে রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশন। অর্থাৎ অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে এই ভার্বটির ব্যবহার হয়। এখানে মূলত তিনটি ভার্বের ব্যবহার হয়, এই জায়গাটা মনে রাখবেন। অর্থাৎ এইখানে আপনাকে ভুলে যেতে হবে ক্যান মানে পারা। এখানে আপনাকে এটা ভুলে যেতে হবে, ক্যান মানে পারা। ক্যান রিকোয়েস্ট, পারমিশন অ্যান্ড সাজেশনের জন্য ব্যবহৃত হয়। আবারও বলছি, এখানে তিনটি ভার্বের ব্যবহার হয়। তিনটি ভার্বের ব্যবহার হয়, ক্যান, কুড এবং উড। ক্যান, কুড এবং উড। ক্যান, কুড এবং উড। কুড এবং উড ফর্মাল মিনিং ক্রিয়েট করে। আবারও বলছি, কুড এবং উড কি করে বললাম? ফর্মাল মিনিং বা পলাইটনেস ক্রিয়েট করে, যার সাথে আপনার আহ কি বলবো, আপনার আহ তুমি আমি করে সম্পর্ক বা তুই তোকারি করে সম্পর্ক, ইনফর্মাল সিচুয়েশনে আপনার বন্ধু বা আপনার থেকে বয়সে ছোট, সেখানে আপনি রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের ক্ষেত্রে ক্যানের ব্যবহার করতে পারেন। আর যে আপনার সিনিয়র, বস, অফিসার, টিচার, অর্থাৎ পলাইটলি কথা বলতে, সম্মান প্রদর্শন পূর্বক কথা বলতে কুড এবং উডের ব্যবহার করতে হয়। ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার? তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো? ক্যান ইউ সিট বিসাইড মি? তুমি কি আমার পাশে বসবে? আমি এখানে বলছি বসবে। আপনি বলতে পারেন, আপনি তো উইলের ব্যবহার করতে পারেন, যে উইল ইউ সিট বিসাইড মি, বাট ওয়াই আই এম ইউজিং হিয়ার ক্যান। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কোনো গ্রামার বা স্ট্রাকচারের ভিতর থাকে না। এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। আমি যাকে কথাটা বলছি যে তুমি কি একটু আমার কাছে বসবে, এটা যদি আমি ডিরেক্টলি বলি তুমি আমার পাশে বসবে, উইল ইউ সিট বিসাইড মি, দ্যাট উইল বি কারেক্ট। বাট if I request him or her, I can say, can you sit beside me? আর যদি আমি পলাইটলি বলি, could you sit beside me or would you sit beside me? আপনি কি আমার পাশে বসবেন? Can you tell me about your life story? আপনার তোমার জীবনের গল্পটি আমাকে বলবে? Could you tell me about your life story or would you tell me about your life story? আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন? Can you go with me at lunch? আমার সাথে কি লাঞ্চে যাবে? ওকে, সো এইভাবে রিকোয়েস্ট, পারমিশন আর সাজেশন, ক্যান,
কুড অ্যান্ড উড এই তিনটা ভার্বের ব্যবহার হয়। এদের কিন্তু আলাদা মিনিং আছে, প্রত্যেকটি ভার্বেরই পার্টিকুলার মিনিং আছে। ক্যান মানে পারা, কুড পারা অতীত অর্থে অর্থাৎ অ্যাবিলিটি অর্থে, আর উড হচ্ছে হ্যাবিট, পাস্ট হ্যাবিট বোঝায়, করতাম, যেতাম, খেতাম, এরকম। বাট এই তিনটি ভার্ব আবার রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কুড অ্যান্ড উড আমি কি বললাম, ফর্মাল মিনিং ক্রিয়েট করে, ক্যান ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে। এরপর দেখেন ক্যান বি প্লাস নাউন, এখানে বি মেইন ভার্ব হিসাবে বসে। বি এর দুইটা মিনিং, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। এক্সটেনশনে যদি পার্সন থাকে বা নাউন থাকে, বি এর অর্থ হওয়া, যদি প্লেস বা অ্যাডভার্ব থাকে, বি এর অর্থ থাকা। হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। দেন ক্যান বি প্লাস পজিশন, অর্থাৎ প্লেসকে, যে কোনো প্লেস বা জায়গার আগে মনে রাখবেন অ্যাট এবং ইন দুইটা প্রেপোজিশন বসে। তুলনামূলক ছোট জায়গার আগে অ্যাট এবং বড় জায়গার আগে ইন। হি ক্যান বি এট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। হি ক্যান বি এট স্কুল নাও, সে এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা অফিসে থাকতে পারে। অর্থাৎ সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে, বি এর ব্যবহার হয়। আরেকটা বিষয় আমি বলে দিই আপনাকে, সাবজেক্টের অধিকার বা মালিকানায় কোনো কিছু থাকে, পজেস করা বোঝায়, অনারশিপ, তখন হ্যাবের ব্যবহার হয়। শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটি বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটি গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটি মোবাইল থাকতে পারে। অর্থাৎ সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকতে পারে, ক্যান বি এর ব্যবহার। সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকতে পারে, ক্যান হ্যাভ এর ব্যবহার হয়ে থাকে। অধিকার বা মালিকানা যদি বোঝায়, ক্যান হ্যাভ এর ব্যবহার হয়ে থাকে। এতটুকু মনে রাখবেন। এইভাবেই কুড ভার্বের ব্যবহৃত হয়। ক্যান পারা, কুড পাস্ট অ্যাবিলিটি। ফর এক্সাম্পল, আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারতাম। আই কুড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারতাম। আই কুড রান 20 মাইলস অ্যাট এ স্ট্রাইস, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারতাম। এই ধরনের সেন্স বা অর্থ কুড ভার্বটি দিয়ে থাকে। এরপর দেখেন, যেটা গুরুত্বপূর্ণ, আমি একটা ভার্ব নিয়ে কথা বলি তাহলে অন্য সবগুলো ক্লিয়ার করা যাবে, কারণ আমি আপনাদের এইটা কমপ্লিট করে আমি একটু সেমি মডাল ভার্বটা দেখাবো। সো একটু দ্রুত আমি এটা কভার করি, আপনারা এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন বা নেওয়ার চেষ্টা করেন। সেটি হচ্ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, জাস্ট ওয়েট। সেটি হচ্ছে শুড। দেখেন, শুড মানে আমরা জানি উচিত, কিন্তু আমাদের টেন্স এর যেমন ফাংশন আছে, বিভিন্ন স্ট্রাকচার আছে, এই মডাল ভার্বগুলো ওই সেন্সে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ আমরা অনেকেই মডালের ব্যবহার শিখি, বাট এটা ডিপলি ব্যবহারটা আমরা শিখি না বা করি না। এইটা আমি আপনাদের একটু দেখাবো। দেখেন, শুড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, যার অর্থ উচিত। সাধারণত উচিত অর্থে এটার ব্যবহার হয়, কিন্তু এর কিছু ফর্ম আছে। ফর এক্সাম্পল, শুড, শুড বি, শুড হ্যাভ বিন। কিভাবে এই ফর্মগুলোর ব্যবহার হয়, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। শুড প্লাস বি ওয়ান, দেখেন, আই শুড গো নাও, আমার এখন যাওয়া উচিত। ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। দে শুড কাম টুমোরো, তার তার আগামীকাল আসা উচিত। দে শুড কাম টুমোরো। হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত। হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত। এটা ইন জেনারেলি শুডের ব্যবহার। কিন্তু দেখেন, শুড বি এর কতগুলো ব্যবহার হয়। মিনা শুড বি অ্যাট হোম নাও, মিনার এখন বাড়িতে থাকা উচিত। হি শুড বি লন্ডন নাও, তার লন্ডনে থাকা উচিত। আই শুড বি ইয়োর ফ্রেন্ড, আমার তোমার বন্ধু হওয়া উচিত। ইউ শুড বি মাই ফ্রেন্ড, তোমার আমার বন্ধু হওয়া উচিত। আবার দেখেন, শুড বি এর পর ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এটা কন্টিনিউয়াস সেন্স বোঝায়। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, অ্যাম ইজ আর প্লাস আইএনজি। আই অ্যাম রিডিং নিউজ পেপার, অর্থ কি বলেন তো? আমি খবরের কাগজ পড়ছি। আই ওয়াজ রিডিং নিউজ পেপার, আমি খবরের কাগজ পড়িতেছিলাম। ফিউচার কন্টিনিউয়াস কি হয়? আই উইল বি রিডিং নিউজ পেপার, আমি খবরের কাগজ পড়তে থাকবো। এই যে উইল বি বললাম, জাস্ট উইলটাকে কেটে দিয়ে আপনি বলেন আই শুড বি রিডিং নিউজ পেপার। অর্থাৎ এই শুড কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ মুডে ব্যবহৃত হতে পারে। কি বললাম? আই শুড বি রিডিং নিউজ পেপার, আমার খবরের কাগজ পড়তে থাকা উচিত। রহিম শুড বি ইটিং নাও, রহিমের এখন খেতে থাকা উচিত। শিল্পী শুড বি ওয়াচিং নাও, শিল্পীর দেখতে থাকা উচিত। রহিম শুড বি প্লেইং গিটার, রহিমের গিটার বাজাতে থাকা উচিত। ওকে, অর্থাৎ শুডের ব্যবহার কিন্তু কন্টিনিউয়াস টেন্সেও, মানে কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ মুডে হয়ে থাকে। আবার দেখেন, শুড বি প্লাস ভি থ্রি,
যেমন নিউজ পেপার শুড বি রেড, অর্থাৎ খবরের কাগজ পড়া উচিত, এটা প্যাসিভ মুডে ব্যবহৃত হয়। রাজু শুড বি সেন্ট টু লন্ডন, অর্থাৎ এখানে সাবজেক্টটা নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে, রাজুকে লন্ডনে পাঠানো উচিত। গার্ডেন শুড বি ওয়াটার্ড, বাগানে পানি দেওয়া উচিত। অর্থাৎ এই যে বাক্যগুলো, আপনি যদি এই শুড বি এর সঠিক ফর্ম আপনি না জানেন, এগুলো কিন্তু আপনি করতে পারবেন না। তাহলে এটা কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, একটু টাইম দেন। আবার দেখেন শুড হ্যাভ প্লাস ভি থ্রি, এই যে ফাংশনগুলো আমরা শুধু জানি যে শুড মানে উচিত, তারপরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু ওই টেন্স যেভাবে চেঞ্জ হয়, এই মডাল ভার্বগুলো চেঞ্জ হতে পারে, এর ফাংশন আছে, এটা বৈচিত্র্যময়। আমি আবারও বলছি, কিন্তু আমি এখন যেটা দেখাচ্ছি আপনাদের, এটা যদি আপনারা একবার ভালোভাবে দেখেন, ভালোভাবে কাভার করতে পারেন, এটা কঠিন না, অনেক সহজে বিষয়গুলো ডেভেলপ করতে পারবেন। আবার দেখেন শুড হ্যাভ বিন আছে, শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি আছে। আবার দেখেন শুড হ্যাভ বিন প্লাস ভি থ্রি আছে। এটা কি আমি বুঝিয়ে বলি, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে যাই, আমি আপনাদের কয়েকটা সেন্টেন্স একটু আমি লিখে দেখাই, তাহলে আপনাদের বুঝতে অনেক সহজ হবে জায়গাটা। ফর এক্সাম্পল, ভার্বটা কি, শুট। দেখেন এত ডিটেলসে কেউ আপনাকে দেখাবে না বা কেউ বলবে না, আমি যে বিষয়গুলো দেখাচ্ছি এগুলো তো ফ্রি ক্লাস নিচ্ছে, আপনারা তো পেইড কোর্সের স্টুডেন্টরা, যারা পেইড কোর্সে আসছেন, ভর্তি হয়েছেন, তারা এগুলো অনেক ডিটেলসে শিখতে পারবেন। বাট আপনারা এই ক্লাসগুলো করে যান, আপনার মনে থাকবে, এতটুকু আমি বলতে পারি। এখানে এই ফ্রি ক্লাসগুলো তো আমি একটা কোর্সের মতো করেই নিচ্ছি, তাই না? আজকে ফোর্থ ক্লাস। তো দেখেন, আমি শুড দিয়ে কয়টি সেন্টেন্স লিখবো, এবং প্রত্যেকটি সেন্টেন্সের যে অ্যাকচুয়াল বাংলা অর্থ, এটা আমি আপনাদের বলে দিব। আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, এবং নিজেরা যদি একটু নতুন ভার্ব দিয়ে সেটা প্র্যাকটিস করতে পারেন, আপনার খুব কম সময়ের ভিতর এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হবে, এতটুকু বলতে পারি। আর এইটা জানা থাকলে মডাল ভার্ব নিয়ে আর কোনো ধরনের কনফিউশন আপনাকে ফেস করতে হবে না। ফর এক্সাম্পল, হি, try to understand here, he should, he should ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত। একটা সেন্টেন্স আমি লিখলাম, এটা হচ্ছে শুডের জাস্ট ইন জেনারেল ইউজ। এবার দেখেন, হি, সরি, এইটাকে রিভার্স করা যায়, যেটা প্যাসিভ, প্যাসিভের উপর আগামীকাল আমি দেখাবো। দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটি করা উচিত। দেখেন, সে, তার কাজটি করা উচিত, দ্য ওয়ার্ক শুড বি ডান মানে এই কাজটি করা উচিত। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আবার দেখেন, হি শুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি আ হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। হি শুড বি আ ডক্টর, হি শুড বি অ্যাট হোম। আবার দেখেন, হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটি করতে থাকা উচিত, তার কাজটি করতে থাকা উচিত। তাহলে দেখেন, একটা শুড বি এর কতগুলো ব্যবহার হচ্ছে। কখনো শুড বি এর পরে ভি থ্রি, কখনো নাউন, কখনো অ্যাডভার্ব, আবার ভার্বের সাথে আইএনজি। এই ফাংশনটা আমাদের বুঝতে হবে, এই ফাংশনটা আমাদের নেওয়ার চেষ্টা করতে হবে। না হলে আপনি যখন এগুলো প্র্যাকটিক্যাল প্যাসেজে দেখবেন, একটা প্যাসেজ যখন রিড আউট করবেন, একটি সেন্টেন্স বা বাক্য পড়ে তার অ্যাকচুয়াল অর্থ বা অ্যাকচুয়াল মিনিংটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, বের করতে পারবেন না। এবার দেখেন, আমি যদি শুড হ্যাভ এর কাছে আসি, হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত, কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকা উচিত। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দেখেন ডান দ্য ওয়ার্ক এর মানে হচ্ছে তার কাজটি করা উচিত ছিল। এটা হচ্ছে পারফেক্টের একটা সেন্স দেয়। যেমন এই শুডের পরিবর্তে আমি যদি বলি হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করে থাকবে, ফিউচার পারফেক্ট টেন্স। এই উইলের পরিবর্তে শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক বলা যায়, যার অর্থ হচ্ছে তার কাজটি করা উচিত ছিল, তার কাজটি করা। এইটাকে আবার রিভার্স করা যায়, এই যে পারফেক্ট টেন্সটা, মানে পারফেক্টের যে সেন্স, এইটাকে আবার রিভার্স করা যায়। দ্য ওয়ার্ক, here you can see, the work should be done, SHOULD, the work should be done, অর্থাৎ এই কাজটি করা উচিত। the work should be done, এই কাজটি করা উচিত। he should have done the work, sorry, the work should be না, should have been, should have been done, should have been done, এই কাজটি করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান। আমি এটা প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দিব, তা আমি আগে একটু শেষ করি। এরপর দেখেন, হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড বি অ্যাট হোম মানে তার বাড়িতে থাকা উচিত, প্রেজেন্টের সেন্স, আর এটা পারফেক্টের, হি শুড হ্যাভ বিন অ্যাট হোম। আবার আমি যদি বলি হি শুড হ্যাভ বিন আ ডক্টর,
ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল, সে হতে পারেনি। তো আমি বলছি যে তোমার ডক্টর হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন আ ডক্টর, হি শুড হ্যাভ বিন আ ডক্টর। আরেকটা সেন্টেন্স আমি এখানে লিখবো, হি শুড হ্যাভ বিন doing the work, he should have been doing the work, he should have been doing the work for long time, তার অনেক দিন ধরে কাজটি করতে থাকা উচিত, ফর লং টাইম। এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটা শুড দিয়ে আমি কতগুলো সেন্টেন্স তৈরি করলাম আপনারা একবার একটু এখানে দেখেন, 11টি সেন্টেন্স এখানে তৈরি হলো। এই যে 11টি সেন্টেন্স, এইটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, নিতে পারেন, এই শুডের পরিবর্তে আপনি যে মডেল ইউজ করবেন সেইভাবে সেন্টেন্সটা চেঞ্জ হবে। আপনি যদি বলেন হি শুডের পরিবর্তে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে। হি কুড ডু দ্য ওয়ার্ক, সে করতে পারতো। হি উড ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতো। হি ইউজ টু ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা, সে কাজটি করতে অভ্যস্ত ছিল, এরকম বোঝায়। তাহলে দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটি করা উচিত। দ্য ওয়ার্ক ক্যান বি ডান, এই কাজটা করা যেতে পারে। দ্য ওয়ার্ক কুড বি ডান, এই কাজটা করা যেতে পারতো। দ্য ওয়ার্ক উড বি ডান, এই কাজটা করা যেত। এইভাবে মিনিংটা চেঞ্জ হয়। হি শুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি ক্যান বি আ ডক্টর, সে ডাক্তার হতে পারে। হি কুড বি আ ডক্টর, সে হতে পারতো। হি উড বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতো। হি মাস্ট বি আ ডক্টর, সে অবশ্যই একজন ডাক্তার হবে। সো এইভাবে আপনি মডেলে চেঞ্জ করলে আপনার মেইন মানে সেন্টেন্সের অর্থের চেঞ্জ হতে থাকবে। মানে ফাংশন এইটাই, এই 11টি সেন্টেন্স যদি আপনার জানা থাকে, মডেলটাকে ডিটেলসে ডিপলি আপনার শেখা হয়ে গেল। আমরা কিন্তু এইটা এই জায়গা পর্যন্ত আসি না বা যাই না, এটা আপনাকে করতে হবে। এইবার দেখেন, এই যে বাক্যগুলো লিখলাম, যেমন হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত, কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকা বোঝায়। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এইটা হচ্ছে একটা প্যাসিভের সেন্স। এটা কেমন জানেন? দেখেন, প্র্যাকটিক্যালি বাংলায় আমরা ডে টু ডে লাইফে এই ধরনের কথা বলে থাকি, বাট ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণে আমরা কথা বলতে পারি না। ফর এক্সাম্পল, আহ মনে করেন আহ আপনার বিয়ে হলো, বিয়েতে আপনার আশেপাশের রিলেটিভসদের আপনি দাওয়াত দেন নাই, নিমন্ত্রণ করেন নাই, তারা খারাপ বলছে আপনাকে। এখন আপনি এই কথাটা বলছেন যে আমার বিয়েতে বা আমাদের বিয়েতে তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, তাদেরকে জানানো উচিত ছিল। এই যে ওদেরকে নিমন্ত্রণ করা বা তাদেরকে নিমন্ত্রণ করা বা আমার রিলেটিভসদের নিমন্ত্রণ করা উচিত ছিল, ওদের তো বিয়েতে নিমন্ত্রণ করা হয়নি, ওরা এখন আমাকে খারাপ কথা বলছে। এই যে একটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স বললাম না, এই বাক্যটা ইংলিশে কিভাবে করবেন? এই দেখেন, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড। এটা আগামী ক্লাসে প্যাসিভের উপর ডিটেলস ক্লাস দিলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে আপনার। দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন আওয়ার ম্যারেজ সেরিমনি। দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন আওয়ার ম্যারেজ সেরিমনি। যে শুড হ্যাভ বিন প্লাস ভি থ্রি, এটা কি? এটা হচ্ছে এই যে শুড হ্যাভ বিন প্লাস ভি থ্রি ডান। ওই এই যে 8 নম্বর যে সেন্টেন্সটা দেখছেন, এইটারই প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে এরকম। তো এই ধরনের সেন্টেন্স আমরা আমাদের ডে টু ডে লাইফে হর হামেশা বাংলায় বিভিন্ন কনভারসেশনে বলে থাকি, কিন্তু ইংলিশে প্র্যাকটিস না থাকার কারণে আমরা বলতে পারি না। এই জন্য বলছি যে মডাল ভার্ব আমরা শুধু শিখবো, কিন্তু এটা একটু ডিপলি যদি আমরা শিখতে পারি, একবার শিখে নিতে পারলে এটা আপনি আর ভুলবেন না। এতটুকু হচ্ছে বিষয়। এই যে হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, এটা কি পারফেক্টের সেন্স? মানে কি, মানে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। মানে আপনি এখন আমার কাছে ইংরেজি শিখছেন, দিনের পর দিন, মাসের পর মাস শিখছেন, বাট আপনি ডেভেলপমেন্ট পাচ্ছেন না, আপনার ডেভেলপ হচ্ছে না। তো আমি অ্যাজ আ টিচার আপনাকে অ্যাডভাইস করছি, পরামর্শ দিচ্ছি যে যতদিন না পর্যন্ত আপনি ডেভেলপ করতে পারেন, আপনার ইংলিশটা প্র্যাকটিস করতে থাকা উচিত, শিখতে থাকা উচিত। এই যে শিখতে থাকা উচিত একটা লং টাইম নিয়ে, যতদিন না পর্যন্ত ডেভেলপ করতে পারেন, এইখানে আমি কি বলতে পারি যে ইউ শুড হ্যাভ বিন, হ্যাঁ ইউ ক্যান সি, ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ অর প্র্যাকটিসিং ইংলিশ। ইউ শুড হ্যাভ বিন প্র্যাকটিসিং ইংলিশ আনটিল ইউ ডেভেলপ দিস ল্যাঙ্গুয়েজ। এই যে শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্স বা মিনিং দেয় বা ক্রিয়েট করে। সো এই যে জায়গাটা, এটা একদিনে আপনারা হয়তো বুঝবেন না, বাট আমি আপনাকে কনসেপ্ট বা ধারণা দিয়ে রাখলাম। যেহেতু এটা ডেমো ক্লাস, আপনি মেইন কোর্সে যারা আসবেন, আপনারা এই প্রত্যেকটা মডেলের উপর আলাদা আলাদা সেশন থাকে, আলাদা ক্লাস থাকে, আপনি তখন পাবেন। বাট আমি যেটা আপনাদের বলতে চাইলাম বা যে কনসেপ্ট বা ধারণাটুকু দিতে চাচ্ছি, সেটি হচ্ছে আমরা যেটাকে ইন জেনারেলি পড়ি যে শুড মানে উচিত, এটা না পড়ে এটাকে একটু ডিপলি পড়ার বা দেখার চেষ্টা করবো, এটা ডিটেলস ব্যবহারটা। অর্থাৎ শুড কি, শুড বি কি, শুড হ্যাভ কি, শুড হ্যাভ বিন কি, শুড হ্যাভ বিন প্লাস ভি থ্রি কি, শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি কি, অর্থাৎ এই যে টেন্সের ফাংশনের মতো যেটা চেঞ্জ হয়, এইটা আমরা একটু ডিটেলসে জানবো। আমার কথা বুঝতে পারছেন আমি কি বললাম? এই জায়গাটা আমাদের দেখতে হবে। এটা
একদিনে দেখলে হবে না, বাট আমি ধারণাটা আপনাদেরকে দিয়ে রাখি, এটা করতে হবে। ওকে, এরপর দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, এই জায়গাটা আমাকে নিতে হবে। এরপর আমি যদি আরেকটি মডাল ভার্বের কাছে আসি, এই ইউজেস অফ ইউজ টু এটাকে বলা হয় সেমি মডাল ভার্ব, যে ওয়ার্ডগুলোর সাথে টু যুক্ত থাকে, ফ্রেজাল ভার্ব বা সেমি মডাল ভার্ব। সেমি মডাল ভার্বটা কি? এটাকে সুডো মডাল বলে। অর্থাৎ এটা আমি বলছি একটু পরে, আগে এই ব্যবহারটা একটু দেখেন, কারণ এই ইউজ টু ভার্বটি আমাদের ডে টু ডে লাইফে রিটেন ইংলিশ প্লাস স্পোকেন ইংলিশে প্রচুর ব্যবহার হয় ইউজ টু ভার্বের। যেমন দেখেন, প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে, আর এই অভ্যাসগুলোর মধ্যে কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই, আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আছে, আবার কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে। ফর এক্সাম্পল, সে প্রথম কোরআন পড়তো, অর্থাৎ অতীতে কেউ কোনো কাজ করতো। আমি গল্প করতে অভ্যস্ত, অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত আমি একটা কাজ করতে অভ্যস্ত। পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে, অর্থাৎ একটা কাজ কেউ কমপ্লিট করে ফেলবে, একটা কাজ কেউ কমপ্লিট করে ফেলবে, এই জায়গাটাতে আমার মানে অভ্যস্ত হয়ে যাবে একটা কাজ করতে। এইটা এখানে আমার আরেকটা সেন্স ব্যবহৃত হবে। অর্থাৎ এই যে সেন্টেন্স গুলো, যে সে প্রথম কোরআন পড়তো, আমি গল্প করতে অভ্যস্ত, বা পল্লী নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে, এই যে কথাগুলো, এগুলো যখন আপনি ইংলিশে বলবেন, এগুলো যখন আপনি ইংলিশে ডিসক্রাইব করবেন, তখন এই ইউজ টু ভার্বেরই ব্যবহার করতে হবে, অন্য কোনো টেন্স বা ফাংশনের ব্যবহার কিন্তু ওইভাবে করা যাবে না। তো একটু দেখেন, আমি যদি আপনাদেরকে এই স্লাইডটা একটু শো করাই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন, মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো, মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। সাবজেক্টকে মনিরা, মডাল অক্সিলারি ভার্ব অর্থাৎ সেমি মডাল ভার্ব কি? ইউজ টু। মেইন ভার্বটা কি? বেস ফর্ম অর্থাৎ রিড। সো মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম, আই ইউজ টু স্টাডি 8 hours at a stretch during my student life. Subject I used to the semi modal verb study main verb. She used to write me every Monday. সে প্রতি সোমবার আমাকে লিখতো। তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। They used to go to the sea beach every year. Alim used to sleep in the morning. Alim used to sleep in the morning. So after used to, you have to put the base form of main verb. Okay. So the next one, when you are going to make negative sentences, uh, দেখেন, নেগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে ইউজ নট বলা যায়, অথবা এই সেন্টেন্সগুলো যেহেতু ইউজ টু অন কাইন্ডস অফ পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্স ক্রিয়েট করে, আপনি ডিডের ব্যবহার করেও নেগেটিভটা করতে পারেন। আই ইউজ নট টু স্মোক অর আই ডিডেন্ট ইউজ টু স্মোক। মনি ইউজ নট টু লিসেন টু মিউজিক অর মনি ডিডেন্ট ইউজ টু লিসেন টু মিউজিক। রনি নেভার ইউজ টু ওয়াচ টিভি অর রনি ডিড নেভার ইউজ টু ওয়াচ টিভি। দেখেন, যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, ডিডের ব্যবহার করেই করতে হবে। এগুলো খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স, যেগুলো বাংলায় আমরা আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি বিভিন্ন কনভারসেশনে, বাট ইংলিশে প্র্যাকটিস না থাকার কারণে কথা বলতে পারি না। তুমি কি নদীতে সাঁতার কাটতে? ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার? ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার? নীলু কি সকালে ঘুমাতো? ডিড নীলু ইউজ টু স্লিপ অ্যাট মর্নিং? ডিড নীলু ইউজ টু স্লিপ অ্যাট মর্নিং? তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? ওকে। সো এরপর দেখেন, তাহলে অতীতে কেউ কোনো কিছু করতো, সাবজেক্ট প্লাস ইউজ টু, হ্যাঁ, প্লাস V1। নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে আমরা ডিড এর ব্যবহারটা করব, ডিড নট ইউজ টু বা ডিড ইউ ইউজ টু, এইভাবে। আর যখন অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে এরকম বোঝায়, অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত একটা কাজ হচ্ছে বা চলছে এরকম বোঝালে আমরা কি বলবো? আমরা কি বলবো? আমরা অ্যাম ইজ আর ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। কেন এটা করব জানেন? দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, এর স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। আর যখন ওই কাজটা কন্টিনিউয়াসলি কেউ করতে অভ্যস্ত থাকবে, অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত, এই জায়গাটাতে অ্যাম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি বসে। যেমন, সে প্রতিদিন
কোরআন পড়তে অভ্যস্ত। হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। সে কোরআন পড়তে অভ্যস্ত, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই ভিতরে ইউজ টু ওয়ার্ডটা যুক্ত হবে। ইজ আছে, এপাশে রিডিং আছে, ভিতরে ইউজ টু ওয়ার্ডটি যুক্ত হবে। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত। জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত। উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত। আই এম ইউজ টু লিসনিং টু মিউজিক এভরি নাইট। আর সং, লিসনিং টু সং আছে, হ্যাঁ। দেন ওয়েন ইউ আর গোয়িং টু মেক নেগেটিভ সেন্টেন্সেস, জাস্ট অক্সিলারি ভার্ব যেটা থাকবে তার সাথে নট ব্যবহার করেন। দেখেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স এগুলো, কিন্তু আমরা বাংলায় আমাদের ডে টু ডে লাইফে প্রচুর ব্যবহার করে থাকি, বাট ইংলিশে ফাংশন না জানার কারণে হয় না। লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়। লুনা ইজন্ট ইউজ টু গসিপিং উইথ বয়েজ। তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়। দে আরন্ট ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়। মিস্টার জাকির ইজন্ট ইউজ টু ইটিং রাইস। সো এইভাবে এই সেন্টেন্সগুলো হয়ে থাকে। দেন যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি? তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? আর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লাইট? আর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লাইট? তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস? ওকে, সো এইভাবে এটা হয়। দেন ফিউচার, ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে বোঝাতে উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, জাস্ট ভিতরে ইউজ টু শব্দটা যুক্ত হবে। আর ওই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যে উইল বিটা বসে, ওই বি এর পরিবর্তে গেট ব্যবহার করা যায়। এখানে বি ব্যবহার করলেও ভুল না। মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। ফর এক্সাম্পল, মিলন নামের একটা ছেলে শহরে থাকে, হঠাৎ গ্রামে আসছে, তার নদীতে গোসল করার অভ্যাস নেই। একজন বলছে তুমি গোসল করো, অভ্যস্ত হয়ে যাবে। দেন মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। জাকির খুব শীঘ্রই দিনে 10 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। জাকির উইল গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day. জাকির উইল সুড গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day. তুমি তাড়াতাড়ি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে। They will get used to doing hard work. They will get used to doing hard work. তুমি 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। You will get used to staying in Borishal within 2 months. You will get used to staying in Borishal within 2 months. So এইভাবে কিন্তু আপনারা get used to, will get used to এর ব্যবহারটা করতে পারেন। সো আমি আপনাদের যদি একবারে একটু দেখাই দিই একটা ব্ল্যাঙ্ক পেজে থেকে, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে দেখাই। মনে করেন সে প্রতিদিন অফিসে যেত, একজন পার্সন এখন রিটায়ার্ড হয়ে গেছে, আগে অফিসে যেত। তাহলে আমি এই কথাটা বলতে পারি যে হি ইউজ টু, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, এই বোর্ডের দিকে ফোকাস করেন। হি ইউজ টু গো টু দ্য অফিস। হি ইউজ টু গো টু দ্য অফিস এভরিডে। এভরিডে, সে প্রতিদিন অফিসে যেত। হি ইউজ টু গো টু দ্য অফিস এভরিডে। সে অফিসে যেত না। দেন আমার কি হবে? হি ডিডেন্ট, ডিডের ব্যবহার যখন আমি নেগেটিভ করব, আর ইউজড আর থাকবে না। হি ডিডেন্ট ইউজ টু go to, he didn't used to go to the office every day. He didn't used to go to the office every day. সে অফিসে যেত না বা যেতে অভ্যস্ত ছিল না। Then did he used to go to the office every day? Did he used to go to the office every day? এটা হচ্ছে ইন্টারোগেটিভ। Did he used to go to the office every day? Then ইন্টারোগেটিভ কি? Didn't he used to go to the office every day? Didn't he used to go to the office every day? Didn't he used to go to the office every day? Didn't he used to go to the office every day? So এইভাবে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। ওকে, তাহলে এটা হচ্ছে পাস্ট সেন্স। আর অতীত থেকে বর্তমান পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত, অতীত থেকে বর্তমান, যেমন হি ইজ। দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভিতরে ইউজ টুটা যুক্ত হবে। হি ইজ ইউজ টু, সরি, হি ইজ ইউজ টু গোয়িং টু দ্য অফিস। হি ইজ ইউজ টু গোয়িং টু দ্য অফিস এভরিডে। সে প্রতিদিন অফিসে যেতে অভ্যস্ত। সে অভ্যস্ত নয়, জাস্ট হি ইজেন্ট ইউজ টু দ্য, ইজেন্ট
ইউজ টু গোয়িং টু দ্য অফিস এভরিডে। সো এইভাবে আপনারা এইগুলো নেগেটিভ ইন্টারোগেটিভ কিন্তু করতে পারবেন খুব সহজে। দেন যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, জাস্ট ইজ হি ইউজ টু গোয়িং টু দ্য অফিস এভরিডে, ইজ হি কি হবে, ইউজ টু গোয়িং টু দ্য অফিস এভরিডে। সো এইভাবে আপনারা এই সেন্টেন্সগুলো করার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, যখন আপনারা পেইড কোর্সের ভিতর এনরোল করবেন বা আসবেন, আপনারা তো অনেকে অ্যাডমিশন নিয়েছেন, এই বিষয়গুলোকে ইন ডিটেলসে প্রত্যেকটি ক্লাসে আলাদা আলাদাভাবে আমি দেখাবো। আমি এখন আপনাদের শেষ করব। আমি সেমি মডেল নিয়ে একটু কথা বলে দেখেন, আমি এটা দেখাই দিচ্ছি। আপনারা এই জায়গাটা দেখেন, এই ইউজ টু ভার্বটিও একটা সেমি মডেল ভার্ব। সেমি মডেলটা মানে কি দেখেন, মডেল হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে মেইন মডেল হচ্ছে 9টি। কি কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এবং মাস্ট। এই 9টি হচ্ছে মেইন মডেল ভার্ব। ঠিক আছে, এরপর যে বিষয়টা আসে সেই বিষয়টি হচ্ছে সেমি মডেল। সেমি মডেল হচ্ছে আমাদের যে প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো থাকে না, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো, এই ভার্বগুলো কিন্তু টেন্সের স্ট্রাকচারে বসে। এই ভার্বগুলোর সাথে একটা টু যুক্ত হয়ে সেমি মডেল বা সুডো মডেল হয়। মানে এটাকে সেমি মডেল কেন বলা হয়? এদের চেহারা, এদের দেখতে প্রাইমারি অক্সিলারির মতো, বাট এরা কাজ করে মডেলের মতো। প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোর সাথে টু যুক্ত হয়, কিন্তু এদের পরে মেইন ভার্বটা আবার বেস ফর্মে বসে। সেটা কেমন আমি একটু বলি। দেখেন, এইটা এটা জানতে হবে। আমি একটু আপনাদেরকে ডিটেলসে দেখাই জায়গাটা, একটা মিনিট দেখেন। ইউজ অফ এম টু ইজ টু আর টু, কিভাবে এটার ব্যবহার হয়? বলছে সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য এম টু ইজ টু আর টু এর ব্যবহার হয়। মুক্তাকে প্রথাও রান্না করতে হয়, মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। অর্থাৎ এটা কোন সেন্সে ব্যবহৃত হয়? কারো কোনো একটা কাজ করা লাগে, করতে হয়, এই যে সেন্সটা। জাকিরকে প্রথাও অফিসে যেতে হয়, জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। দেখেন পার্থক্যটাকে, আমি যদি বলি মুক্তা কুকস রাইস ডেইলি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মুক্তা কুকস রাইস ডেইলি। আর রান্না করতে হয়, ইজ টু কুক, এটা হচ্ছে সেমি মডেলের ভার্ব, মানে করার প্রয়োজন হয়, না করলে হয় না, বাধ্যতামূলক ভাবে, দায়িত্বের জন্য, কর্তব্যের জন্য কারো কাজ, কারো কোনো কাজ করা লাগে। এখানে মূলত এম টু, ইজ টু বা আর টু এর ব্যবহারটা হয়ে থাকে। আপনি যখন নেগেটিভ করবেন খুবই সহজ, তাদের স্কুলে যেতে হয় না, দে আর নট টু গো টু স্কুল এভরিডে। পপিকে ভাত রান্না করতে হয় না, পপি ইজ নট টু কুক রাইস ডেইলি। আমার এখন ক্লাস নিতে হয় না, আই এম নট টু টেক আ ক্লাস নাও। ইভানকে কি প্রত্যহ পড়তে হয়? ইজ ইভান টু রিড এভরিডে। তাদের কি প্রত্যহ কাজ করতে হয়? আর দে টু ওয়ার্ক এভরিডে। সো এইভাবেই কথাগুলো হয়ে থাকে। আমি আপনাদেরকে বলছিলাম যে একটা পার্টিকুলার ভার্ব দিয়ে 12টা টেন্স, 18টা মডেল, সেমি মডেল, যদি 30টা সেন্টেন্স আপনি করতে পারেন, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। সো এইভাবে এই এম টু, ইজ টু, আর টু এর ব্যবহার আছে। আলাদা করে দেখাতে গেলে এখানে অনেক সময় চলে যাবে। আমি যদি আপনাকে একবার একটু লিখে দেখাই, আপনাদের বুঝতে সহজ হবে। দেখেন, আমি গত ক্লাসে একটা ভার্বের কথা বলছিলাম, যেমন ড্রাইভ। এই এই যে একটা ভার্ব, এই ভার্বটা দিয়ে আমি সর্বোচ্চ কতগুলো সেন্টেন্স তৈরি করতে পারি, একটা ভার্বকে কতগুলো টাইমে বলতে পারি। হি ড্রাইভ, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন। জাস্ট এইটাকেই আপনি বিভিন্ন সেন্সে ব্যবহার করে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। এইটাকেই প্র্যাকটিক্যাল কনভারসেশন বা প্রেজেন্টেশনে অ্যাপ্লাই করতে হবে। ফর এক্সাম্পল, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্স। দেন হি ড্রোভ, হি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ড্রোভ আ কার, past indefinite tense, he will drive a car. এটা future indefinite tense, he is driving a car. এটা present continuous tense, he was driving a car. এটা past continuous tense, he will be driving a car. এটা future continuous tense, he has driven a car. এটা present perfect tense, he had driven a car. এটা past perfect tense, he will have driven a car. এটা হচ্ছে future perfect tense. He has been driving a car, he has been driving a car since morning. এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সে সকাল থেকে গাড়ি চালাতে থাকবে, সরি, সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে। এখানে হ্যাড বসালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, সে চালাচ্ছিল। এখানে উইল, হি হ্যাজ বিন, হি
উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে গাড়ি চালাতে থাকবে, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এই হচ্ছে আমার 12টা টেন্স লেখা শেষ ড্রাইভ ভার্ব দিয়ে। এখন আমি কি বলছি যে শুধু টেন্স দিয়ে, এই দেখেন 12টা শেষ, শুধু টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স প্রকাশ করা যায় না। ইংলিশে মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স প্রকাশ করার জন্য এই বিষয়গুলো আমার বইটাতে লেখা আছে। আহ, আপনার মডালের সাহায্য নিতে হবে। যেমন এবার আমি বলতে পারি হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। কিন্তু আমি আরেকটা কথা আপনাদের বলে দিয়েছি, ওই মডাল ভার্বের আবার ডিটেলস ইউজ আছে, ডিপলি ব্যবহার যেটা, ওইটা জানতে হবে। দেন হি কুড ড্রাইভ আ কার, হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি শুড ড্রাইভ আ কার। হি মাস্ট ড্রাইভ আ কার, হি মাস্ট ড্রাইভ আ কার। হি উড ড্রাইভ আ কার, হি উড ড্রাইভ আ কার। হি মে ড্রাইভ আ কার, মে ড্রাইভ, এটা হচ্ছে পসিবিলিটি, সে গাড়ি চালাতে পারে, অর্থাৎ চালানোর একটা সম্ভাবনা আছে, পসিবিলিটি। হি মাইট মাইট ড্রাইভ আ কার, হি মাইট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি, এইগুলো হচ্ছে মডাল ভার্ব, হ্যাঁ, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, শ্যালটা দিয়ে আর লিখিনি। এরপর দেখেন হি ইজ টু, এইটাকে বলে সেমি মডাল। ড্রাইভ আ কার, এর মানে হচ্ছে তাকে গাড়ি চালাতে হয়, একটা কাজ করা লাগে। একজন ড্রাইভার রেগুলার হইতে তাকে চালাতে হয়, তার ইচ্ছা না থাকলেও কাজটা করতে হয়। এখানে ইজ টু। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে আগে চালাতে হতো, বাধ্য হয়ে কোন একটা কাজ করা লাগতো, প্রত্যেকটা ডিফারেন্ট মিনিং দেয়, ঠিক আছে। তাকে গাড়ি চালাতে হতো, এই সেন্স গুলো যদি বোঝা যায় খুব সহজ ইংলিশে কমিউনিকেশন করা যায়। হি ওয়াজ টু, হি ইজ সাপোজ টু, এটাকে বলা হয় সাপোজ টু এর ব্যবহার। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, বোঝার চেষ্টা করেন। কেউ যদি এই 30টা সেন্টেন্স ভালোভাবে বোঝে আর কিছুই লাগে না। তার গাড়ি চালানোর কথা, তার আজ গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে, বাধ্য হয়ে কোন একটা কাজ করতে হয়, ইজ টু, করতে হবে, হ্যাভ টু বা হ্যাজ টু। দেন হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি, আমি যদি বলি উড লাইক টু, এটাও কিন্তু একটা সেমি মডাল ভার্ব, ভদ্রতার সাথে কোনো কিছু বলা। উড লাইক টু ড্রাইভ আ কার, তার সে গাড়ি চালাতে চায়, ভদ্রতার সহিত কোনো কিছু চাওয়া। হি হ্যাড বেটার অর উড রেদার, হ্যাড বেটার অর উড রেদার, হ্যাঁ, ড্রাইভ আ কার, ড্রাইভ আ কার, হ্যাঁ, তার বরং গাড়ি চালানো ভালো, বা তার বরং গাড়ি চালানো উচিত। কয়টা সেন্টেন্স হলো? এই যে 27টা সেন্টেন্স আছে, প্রায় 30টার মতো হয়। যেমন আমি এখানে মাইট ভার্ব দিয়ে লিখিনি, শ্যাল দিয়ে লিখিনি, তারপর হচ্ছে আপনার ওই যে বি গোয়িং টু দিয়ে লিখিনি। আহ, এই যে 27টা সেন্টেন্স লিখছি টোটাল, এরকম ভাবে সব মিলে 30টার মতো সেন্টেন্স একটা পার্টিকুলার ভার্ব দিয়ে লেখা যায়, যদি আপনি টেন্স, মডাল বা সেমি মডালের ব্যবহার জানেন। আর এই সবগুলো সেন্টেন্সের আবার নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা শিখতে হয়। এই যে 30টা সেন্টেন্স বা 27টা সেন্টেন্স আমি লিখলাম, আপনারা যদি কেউ এই প্রত্যেকটি সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা অর্থ বা বাংলা মিনিং বের করতে সক্ষম হন, আমি আপনাকে এতটুকু অ্যাসিওর করতে পারি, খুবই কম সময়ের ভিতর, উইদিন ভেরি শর্ট টাইম, আপনি ইংলিশে এক্সপার্ট হতে পারবেন, ফ্লুয়েন্ট হতে পারবেন। এই ভাষায় এর বাইরে আর কিছুই নেই। আমরা অনেক কঠিন মনে করে আমরা এটা শিখতে পারি না। এটা খুবই সহজ বিষয় যদি সঠিক টেকনিক, সঠিক স্ট্র্যাটেজি ফলো করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে মেইন বিষয়। কি কি জানতে হবে? টেন্স, তারপর কি মডেল, দেন সেমি মডেলের ব্যবহার। আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন? যে কথাটা বললাম, আমাদের ফাংশনটা এই, এর বাইরে কোনো কিছুই না। এইটা একটু ভালোভাবে বুঝে নিতে হবে। দেখেন এইভাবে প্র্যাকটিক্যালি কেউ দেখাবে না। আপনারা যে কোনো পেইড কোর্সে যান, বা অফলাইন বা অনলাইনে কোর্স করেন, আমি যেভাবে দেখাচ্ছি, যেভাবে পরিশ্রম করে বোঝাই, এটা আপনাকে কেউ দেখাবে না। এবং এটা একদম বেসিক থেকে, শুরু থেকে, অরিজিন থেকে কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি। আর পেইড কোর্সের ক্লাস বৃহস্পতিবার, আজ হচ্ছে রবিবার, বৃহস্পতিবার 8 তারিখ থেকে শুরু হবে। এখনো পর্যন্ত যারা ভর্তি হতে চান, দ্রুত ভর্তি হবেন, কারণ সিট খুব বেশি নেই, আজকে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে। এখন আমরা একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন দেখবো, এই টেন্স, মডেল, সেমি মডেলকে মেনটেন করে। আপনারা একটু দেখেন, এটা হচ্ছে ইনডাইরেক্ট কনভারসেশন, এটা দেখে আমি ক্লাসটা শেষ করছি। তো দেখেন, মা অ্যান্ড ছেলে, দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। মা ছেলেকে বলছে, তুমি আজ এত সকালে উঠলে কেন? এটা কোন টেন্স? এটা আপনাকে ধরতে হবে, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনারা কেউ একজন বলেন তো যে এইটা, এই যে সেন্টেন্সটা, তুমি আজ এত সকালে উঠলে কেন, এটা কোন টেন্সে লেখা আছে? আমি বাংলা দেখে টেন্স আইডেন্টিফাই করতে পারি কিনা? এই বাক্যটি কোন টেন্সে লেখা আছে? হু ক্যান সে দ্যাট? তুমি আজ এত সকালে উঠলে কেন? প্রেজেন্ট ইনডিফিনিট। আর কেউ? Present tense. Past tense.
আর কেউ? আর কেউ? না, দেখেন, উঠলে কেন এটা হয়ে গেছে আপনি এই যে আজ লেখা আছে এটা দেখে হয়তো প্রেজেন্ট ইনডিফিনিট বলছেন, বাট প্রেজেন্ট ইনডিফিনিট কি, যেটা রেগুলার হয়, প্রতিদিন হয়। যদি বাক্যটা এরকম থাকতো, তুমি প্রতিদিন এত সকালে ওঠো কেন, প্রতিদিন, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হতো। এটা উঠলে কেন, কাজটা কমপ্লিট হয়ে গেছে, এটা পাস্ট ইনডিফিনিট। ওকে, ল। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন তাহলে কিভাবে হবে, জাস্ট ডিড, ডিডের ব্যবহার করতে হবে। কিন্তু এই যে কেন, আগে ডাবল ইউ এইচ ওয়ার্ড, ওয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে, ওয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে। আমাদের প্র্যাকটিক্যাল কনভারসেশনের ভিতর মুভ করতে হবে, শুধু রুলস আর স্ট্রাকচারের ভিতর সীমাবদ্ধ থাকলে হবে না। সো ওয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে, তুমি আজ এত সকালে উঠলে কেন। ছেলে বলছে, মা আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে। কেউ বলতে পারেন এটা ইংলিশ কি হবে, আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে, এটা কোন টেন্স কেউ? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসও না বা ফিউচার টেন্সও না। কেন না? আমি এতক্ষণ আপনাদের কি বললাম? হ্যাঁ, আমি না না না, আমি আমি আপনাদের প্রেজেন্ট এতক্ষণ কি বললাম? আরে না, আজকে আমি কি পড়ালাম আপনাদের? মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার পড়িয়েছি না? আমি কি বলছি, কেন আমাদের মডাল সেমি মডাল পড়তে হবে, কেন, ওয়াই, মেইন রিজনটা কি? টেন্স দিয়ে মনের সব কথা বলা যায় না বলে এটা পড়তে হবে। তার মানে এইটা কোনো টেন্সের ভিতর যাবে না। আমি আজকে যেটা পড়ালাম সেইটাই। এটা হচ্ছে হ্যাভ টু এর ব্যবহার, কাউকে কিছু করতে হবে। বাংলাটা যদি এরকম থাকতো, আমি যাব পরীক্ষা দিতে, আই উইল গো টু টেক অ্যান এক্সাম, এটা ফিউচার ইনডিফিনিট। কিন্তু যেতে হবে, এটা কোনো টেন্স না, এটা টেন্সের ভিতর যাবে না, এটা সেমি মডেল অক্সিলারি ভার্ব হ্যাভ টু এর ব্যবহার হবে এখানে। যে টুডে আই হ্যাভ টু গো টু টেক অ্যান এক্সাম, অ্যান এক্সাম, or I have to take an exam today. So এইভাবে এই কথাটা বলতে হবে। মা বলছে তুমি কখন যাবে, এইটা ফিউচার ইনডিফিনিট টেন্স। when will you go, when will you go। দেখেন, একটা সেন্টেন্স যখন আপনি ট্রান্সফর্ম করবেন, ট্রান্সলেট করবেন, এটাকে অন্যান্য টেন্সে মডিফাই করলে বা পরিবর্তন করলে অর্থটা কেমন আসে, এইটা কি আপনি বোঝার চেষ্টা করেন কখনো? যেমন তুমি কখন যাও, when do you go। তুমি কখন গিয়েছিলে, when did you go। তুমি কখন যাচ্ছ, when are you going। তুমি কখন যাচ্ছিলে, when were you going। তুমি কখন গিয়েছো, when have you gone, have you gone প্রেজেন্ট পারফেক্ট। তুমি কখন যাবে, when will you go। এইভাবে কম্পেয়ার করে যদি প্র্যাকটিসটা করতে পারেন, এটা আপনি ধরে রাখতে পারবেন। যারা একদমই দুর্বল আছেন, ছেলে বলছে 9টায়, সার্টেইন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে, অ্যাট 9 p.m। বলছে তুমি কি রান্না করেছো, করেছো, গিয়েছো, থেকেছো, সো প্রেজেন্ট পারফেক্ট। সো হোয়াট হ্যাভ ইউ কুকড, হোয়াট হ্যাভ ইউ কুকড, তুমি কি রান্না করেছো। আমি যদি বলতাম তুমি কি রান্না করো, হোয়াট ডু ইউ কুক। কি রান্না করেছিলে, হোয়াট ডিড ইউ কুক। কি রান্না করবে, হোয়াট উইল ইউ কুক। তুমি কি রান্না করতেছো, হোয়াট আর ইউ কুকিং। তুমি কি রান্না করতেছিলে, হোয়াট ওয়্যার ইউ কুকিং। কি রান্না করতে থাকবে, হোয়াট উইল ইউ বি কুকিং। কি রান্না করেছো, কি হবে, হোয়াট হ্যাভ ইউ কুকড। কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। মা বলছে আমি কিছুই রান্না করিনি, আই হ্যাভ নট কুকড এনিথিং। তুমি কি খাবে, হোয়াট উইল ইউ ইট। অর্থাৎ বাংলা, আমার মাদার টাং ইজ বাংলা। আপনি প্রাইমারি লেভেলে যখন ইংলিশে কিছু লিখতে যাবেন বা বলতে যাবেন, আপনার ব্রেইন আগে বাংলাটা চলে আসবে। সেইটা থেকে ওভারকাম করে ইনস্ট্যান্টলি কিভাবে ইংলিশে বলবেন, তার জন্য এই ধরনের কিছু প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিস করতে হয়, যেটা আমি করিয়ে থাকি। এটা করলে আপনি দ্রুত ডেভেলপ করতে পারবেন এই জায়গাটা। সো আমি কিছুই রান্না করিনি, আই হ্যাভ নট কুকড এনিথিং, হোয়াট উইল ইউ ইট। বলছে তুমি যা তাড়াতাড়ি তৈরি করতে পারবে সেইটা করো। এখানে দুইটা ক্লজ, অর্থাৎ আলাদা দুইটা সাবজেক্ট এবং ভার্ব। অর্থাৎ প্লিজ, here you can see, প্লিজ ডু ইট, সেটা করো। হোয়াট এভার, হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার কুইকলি, প্লিজ ডু ইট হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার কুইকলি। মা বলছে পরোটা খাবে কি, উইল ইউ ইট ব্রেড। হ্যাঁ, এখানে একটা সেন্টেন্স বাদ পড়ে গেছে। ছেলে বলছে না ওটা খেতে ইচ্ছা করছে না, আমি এটা দিয়ে দিব। হ্যাঁ, যে আই ডোন্ট ফিল লাইক টু টেক ইট। মা বলছে দইও রয়েছে, তাহলে দই ইংরেজি কি, ইয়োগার্ট অর কার্ড। ইউ ক্যান সে ইয়োগার্ট ইজ অলসো রেডি। ছেলে বলছে না মা, কোনো তরকারি রান্না করো, মেক সাম ভেজিটেবল। হ্যাঁ, মা বলছে কি তরকারি, হোয়াট কাইন্ডস অফ ভেজিটেবল উইল আই কুক, or curry will I cook? Please tell me. ছেলে বলছে পালং শাক আর আলুর তরকারি। So you can say spinach with potato curry. Okay, anything else? Then can I have some sweet dish too? কোনো মিষ্টি জিনিসও কি পেতে পারি? Can I have some sweet dish too? হ্যাঁ, সো এই যে সেন্টেন্স গুলো, তুমি কি গাজরের হালুয়া খাবে? Will you take carrot dessert? No, it will take too long. I think dessert will be ready soon. Okay, then but there is little milk. Okay, then I will take yogurt with sugar. মা বলছে
It's getting late. Please take your bath firstly. It's getting late. Please take your bath firstly. ছেলে বলছে কিন্তু প্রথমে আমাকে জুতা পালিশ করতে হবে। এই যে এটা কি, এটা ফিউচার ইনডিফিনিট না, সেমি মরাল। বাট ফার্স্টলি আই হ্যাভ টু পলিশ মাই শু। আই হ্যাভ টু পলিশ মাই শু। বলছে তুমি গতকাল করনি? ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে? Past indefinite is a negative interrogative. Didn't you do it yesterday? No, I forgot it. Today I have to go to my university. বাট ইউ উইল জাস্ট ওয়েস্ট ইউর টাইম বাই পলিশিং। পলিশ করতে করতে শুধু শুধু সময় নষ্ট করবে। ইউ ক্যান সে ইউ উইল জাস্ট ওয়েস্ট ইউর টাইম বাই পলিশিং। বলছে নো মাদার, টুডে আই হ্যাভ টু মিট উইথ মেনি ফ্রেন্ডস। আজ আমার অনেক বন্ধুর সাথে দেখা করতে হবে। তাহলে এটাও কি, হ্যাভ টু মিট, এম ডাবল ইটি। I have to meet with many friends. Okay, hurry up. I'm going to the kitchen. এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি রান্নাঘরে যাচ্ছি। I'm going to the kitchen. Okay, I have completed my bath. Please serve me food. I have already served your food. এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ইতিমধ্যে বেড়ে দিয়েছি তোমার খাবারটা। সো আই হ্যাভ অলরেডি সার্ভড ইউর ফুড। সো এই যে সেন্টেন্সগুলো, এই যে প্র্যাকটিক্যাল কনভারসেশনগুলো, এটা আমি একসাথে এখন দেখাচ্ছি। আপনারা ওইভাবে হয়তো বুঝতে পারছেন না, বাট আপনারা যখন পেইড কোর্সের ভিতর থাকবেন, এনরোল করবেন, প্রত্যেকটা বিষয়কে একদম ভেঙে ভেঙে ইন ডিটেলসে আমি আপনাকে বুঝাবো। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, ল্যাঙ্গুয়েজটা শিখবেন প্লেজারের সাথে, আনন্দের সাথে, কনফিডেন্টের সাথে এবং প্র্যাকটিক্যালি। এভাবে যদি শিখতে পারেন, আপনি ধরে রাখতে পারবেন ভাষাটাকে। দ্যাট ইজ দ্য মেইন থিংস। আমি বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রুলস রেগুলেশন, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলছি। কিন্তু আপনারা যারা প্রত্যেকটা ক্লাসে লাস্ট পর্যন্ত থাকেন, আপনারা দেখছেন সেইগুলোকে কিভাবে প্র্যাকটিক্যালি ডেভেলপ করানো যায়, এটা নিয়ে কিন্তু আমি কথা বলছি বা বারবার দেখাচ্ছি। আর আমি আরেকবার আপনাদেরকে এখানে লাস্টে আমি আমি আরেকটা ফাইল নিয়ে কথা বলছি, আমি দেখাচ্ছি। আমি জানিয়ে দিচ্ছি, পেইড কোর্সের ক্লাস যেটা মেইন ব্যাচ, সেটা হচ্ছে 8 তারিখ থেকে শুরু হবে। ক্লাস টাইম রাত 10টা থেকে 11টা। সপ্তাহে 4 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, রাত 10টা থেকে 11টা। 3 মাস, 3 মাসের ভিতর কভার করতে না পারলে আপনি আরো টাইম পাবেন, তার জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। এবং এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ আপনারা করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট, যারা প্রবাসী আছেন, প্রত্যেকের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট। আর প্রত্যেকটা মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। এবং প্রত্যেকটা ক্লাস শেষে আপনি রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ ফাইল পাবেন, যাতে করে কোনো ক্লাস মিস করলে আবার দেখতে পারেন। এই ক্লাসগুলোতে আমি পাঠিয়ে দিচ্ছি, প্রিমিয়াম ক্লাসের রেকর্ডগুলো পাবেন। এবং এখানে যারা একদমই দুর্বল আছেন, একদম বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আমি দেখাবো, অ্যাডভান্স পর্যন্ত আপনারা যেতে পারবেন। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আইএলটিএস এর প্রিপারেশন হিসাবে আপনারা এটা নিতে পারবেন। ওকে, এবং এখানে টোটাল 70টা ক্লাস থাকবে। ইউ উইল গেট 70 ক্লাসেস ফ্রম হিয়ার। অ্যান্ড প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকতা মেনটেন করা হবে। ফার্স্টে 10টা বেসিক গ্রামারের উপর, দেন 30টি ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর। আই মিন ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, সেটা এখানে দেখাবো। 10টি ক্লাস থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর। যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট অথবা রাইটিং যাদের প্রয়োজন হয়, তাদের জন্য এই ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে। এরপর 50 থেকে 70 নম্বর 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল কনভারসেশন, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর। তো এখান থেকে আমি আপনাকে দিয়ে প্র্যাকটিস করাবো, আপনাকে দিয়ে কথা বলাবো, সার্টেন টপিকের উপর আপনি স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন। এটা করতে পারলে উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, সপ্তাহে 7 দিন প্র্যাকটিস থাকবে। আপনারা যারা অ্যাডমিশন নিয়েছেন বা নিবেন, আপনাদের এরকম একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্টস। যারা ইন্ডিয়া থেকে আছেন, আপনারাও গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের টাকা পরিশোধ করতে পারবেন। এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন, 01997356957, 01938689196। আর এই রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ ফাইল নিতে আপনারা এই নাম্বারটাতেই যোগাযোগ করবেন। ঠিক আছে, টোটাল কোর্স ফি 2000 টাকা। একবারে দিতে পারলে আপনার একদম কমপ্লিটলি আপনি সব অ্যাক্সেস পাবেন, সবকিছু পেয়ে যাবেন। যারা পারবেন একবারে দিয়ে দিবেন, বাট যদি না পারেন, এই সুযোগটা আমি রাখছি, আপনি 1000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। যদি আপনি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটা নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চান, নেক্সট জেনারেশনকে শেখাতে চান এবং ধারাবাহিকভাবে একজন মেন্টরের অধীনে থেকে ডেভেলপ করতে চান, তাহলে আপনি এখানে এই 8 তারিখ থেকে একদম শুরু থেকে অ্যাডমিশন নিতে পারেন, ডেভেলপ করতে পারবেন। এতটুকু আমি বলতে পারি, উইদিন ভেরি শর্ট টাইম you will be expert and fluent in English and I will take your whole responsibility। এবং সব থেকে বড় কথা, প্র্যাকটিক্যালি আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। ওকে, আর আপনারা তো দেখছেন আমি প্রথম দিন থেকে কিভাবে ক্লাস নিয়েছি, কিভাবে দেখিয়েছি। আগামীকালও সেম টাইমে 5th ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন। আর কোনো কোশ্চেন যদি থাকে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, গুড নাইট টু অল অফ ইউ। আর হোয়াটসঅ্যাপে নক দিন যে কোনো প্রশ্ন বা কোশ্চেন আপনাদের থাকলে।
আর আমি পিডিএফ ফাইল রেকর্ডেড ক্লাস দ্রুত পাঠিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ।